আসসালামু আলাইকুম। স্টার নিউজ চ্যানেলের তাজা আপডেটে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আন্তর্জাতিক অঙ্গন থেকে আমি আছি মাহবুব আলম। সরাসরি চলে যাচ্ছি আজকের সংবাদে। ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়ালো ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন। গুপ্ত হত্যার ভয়ে লেজ গুটিয়ে পালালো ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ তাণ্ডব চালালো ইরান, মার্কিন সেনাদের লাশের মিছিল। যুদ্ধবিরতির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, কমে আসছে মার্কিন অস্ত্রের মজুদ। সবশেষে জানিয়ে দেব, ইসরায়েল ধ্বংসে কোমর বেঁধে ইরানের পাশে যুদ্ধে নামছে তুরস্ক, নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। এই ছিল গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি মূল আলোচনায়। যুক্তরাষ্ট্রের কাঁধে বন্দুক রেখে এতদিন দাপট দেখানো দখলদার ইসরায়েলের বুকে এখন তুর্কি কাঁপন। গাজায় গণহত্যা চালিয়ে বিশ্বজুড়ে কোণঠাসা ইসরায়েল এবার পূর্ব ভূমধ্য সাগরে তুর্কি নৌশক্তির তোপের মুখে পড়ার ভয়ে দিশেহারা। গত 2 দশকে তুরস্কের স্বাবলম্বী সামরিক উত্থান আর গভীর সমুদ্রের রাজত্ব দেখে রাতের ঘুম হারাম তেল আবিবের। আর তাই তো তুরস্কের সাথে আগামী দিনে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নেয়ার তাগিদ দিয়েছেন ইসরায়েলের প্রবাস বিষয়ক মন্ত্রী আমিকাই চিকলি। এতদিন ধরে অস্ত্রের জোর আর রক্তপাতের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের দাদাগিরি চালানো দখলদার ইসরায়েলের মুখে এখন নিশ্চিত পরাজয়ের গভীর আতঙ্কের ছায়া। যে রাষ্ট্রটি পুরো অঞ্চলে আগ্রাসনের বিষ বাষ্প ছড়িয়ে এসেছে, আজ তুরস্কের ক্রমবর্ধমান নৌশক্তির মুখে দাঁড়িয়ে তাদের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তুর্কি সংবাদপত্র সাবার এক প্রতিবেদনে ফাঁস হয়েছে তেল আবিবের এই চরম থরথরি কম্পনের চিত্র। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, জেরুজালেমের এক সম্মেলনে ইসরায়েলের প্রবাস বিষয়ক মন্ত্রী আমিকাই চিকলি হতাশা আর ভয়ের সুর মিলিয়ে স্বীকার করেছেন, 2 দেশের বাহিনীর মধ্যে সরাসরি যুদ্ধ বাধাকে এখন আর কোনো অসম্ভব ঘটনা বলা যায় না। তার স্পষ্ট হুঁশিয়ারি, ভূমধ্য সাগরে তুর্কি বাহিনীর সাথে রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ এমনকি আগামীকাল সকালেও ঘটে যেতে পারে। ভয় পাবেই না বা কেন? গত 2 দশকে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে তুরস্ক যেভাবে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে গেছে, তা দখলদার বাহিনীর বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 2011 সালে টিসিজি হেই বেলিয়াদা দিয়ে শুরু করে আজ নিজস্ব অ্যাডভেন্ট যুদ্ধ প্রযুক্তি আর পিরি রেইসের মতো আধুনিক সাবমেরিন নিয়ে তুর্কি নৌবাহিনী এখন গভীর সমুদ্রে এক অপ্রতিরোধ্য দানব। পূর্ব ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর এবং এজিয়ান সাগরে বাণিজ্য পথ পাহারা দেওয়ার প্রভাব বজায় রাখায় তুর্কি নৌবাহিনী এখন বড় ভূমিকা রাখে। আর তাই তো ইসরায়েলি প্রভাবশালী সংবাদপত্র ইসরায়েল হায়োমের চোখে মুখেও যেন চরম বিপর্যয়ের ছাপ। তাদের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন ভরসার তোয়াক্কা না করে কাতারের সমর্থনে তুরস্ক একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। এটি এখন ইসরায়েলের নীতি নির্ধারকদের মাথা ব্যথার বড় কারণ। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সামরিক যন্ত্রপাতের নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়ানো আর নতুন বন্ধু খোঁজার আকুল আকুতি জানাচ্ছে তাদের বিশ্লেষক। ফিরছিলেন দেশে, তুরস্কের আকাশসীমা ছাড়ার প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু হঠাৎ বদলে গেল সব হিসাব। যে উড়োজাহাজে চড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার কথা, সেটি আর ব্যবহার করা হলো না। মাঝপথেই সিদ্ধান্ত হলো পুরনো এয়ারফোর্স 1-এ ফিরবেন তিনি। কিন্তু কেন এমন জরুরি সিদ্ধান্ত? কি এমন হুমকি তৈরি হয়েছিল যার কারণে শেষ মুহূর্তে বদলাতে হলো প্রেসিডেন্টের বিমান? এই প্রশ্নের উত্তর মিলেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাদে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের নেটো সম্মেলন চলাকালে মার্কিন গোয়েন্দারা এমন একটি নির্ভরযোগ্য তথ্য পান যাতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের সম্ভাব্য হামলার আশঙ্কা উঠে আসে। লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্প এবং তিনি যে উড়োজাহাজে ফিরছেন সেটি। হুমকির তথ্য পাওয়ার পর দ্রুত সক্রিয় হয় মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস। নতুন কাতারি বোয়িং 747-8 এর বদলে পুরনো এয়ারফোর্স 1 ব্যবহারের পরামর্শ দেওয়া হয় ট্রাম্পকে। শেষ পর্যন্ত সেই পরামর্শই মেনে নেন তিনি। নতুন উড়োজাহাজটি কাতারের দেওয়া উপহার। বিলাসবহুল এই বোয়িং 747-8কে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে তড়িঘড়ি প্রস্তুত করা হলেও পুরনো এয়ারফোর্স 1-এর মতো এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অনুপস্থিত বলে জানা গেছে। ফলে নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল মার্কিন কর্মকর্তাদের মধ্যে। তবে ট্রাম্প শুরুতে বিমান বদলানোর পেছনে নিরাপত্তাজনিত কারণ অস্বীকার করেছিলেন। তার দাবি ছিল ব্রিটেনে থাকা মার্কিন সেনাদের নতুন বিমানটি দেখার সুযোগ করে দিতেই সেটি বদলানো হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের নতুন প্রতিবেদনে অবশ্য উঠে এসেছে ভিন্ন চিত্র। হুমকির বিষয়টি এতটাই স্পর্শকাতর ছিল যে মার্কিন প্রশাসনের ভেতরেও তা সীমিত রাখা হয়। অনেক কর্মকর্তাকে শুধু সাধারণ নিরাপত্তা উদ্বেগের কথাই জানানো হয়েছিল। এই ঘটনার পেছনে ট্রাম্পকে ঘিরে ইরানের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই প্রতিশোধের আশঙ্কা রয়েছে। ফলে তুরস্কে বিমান বদলের ঘটনা সেই পুরনো হুমকিকেই নতুন করে সামনে আনলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে 8 থেকে 22 জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামের উপর চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জামের উপর চালানো হামলায় একাধিক কমান্ড সেন্টার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, নজরদারি ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং অস্ত্রের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানান, হামলায় MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার, হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং নজরদারি ড্রোনও ধ্বংস হয়েছে। আইআরজিসির প্রকাশিত তালিকায় 7টি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, 6টি প্যাট্রিয়ট রাডার, 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি ড্রোন, 8টি ট্যাঙ্কার বিমান এবং একটি C-17 পরিবহন বিমান ধ্বংসের দাবি করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর আগে সেন্টকম জানিয়েছিল তাদের অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন রক্ষণাগার ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। ভয়াবহ হামলার হুমকি, যুদ্ধের প্রস্তুতি সবই ছিল, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন করে বড় সামরিক অভিযান স্থগিত করল যুক্তরাষ্ট্র। এর পেছনে কূটনীতি নাকি সামরিক দুর্বলতা? ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এর অন্যতম বড় কারণ যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তাদের মতে, যুদ্ধ আরও বিস্তৃত হলে এই প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত নিঃশেষ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ শুরু হলে উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার, শরণার্থী সংকট এবং বিশ্ব অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব পড়তে পারে। শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সেখানে জেনারেল ড্যান কেইন সতর্ক করে জানান, নতুন করে বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এতে সেন্টকমের হাতে থাকা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যাবে। এর আগে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথ খোলা রাখার দিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। তবে ইরান যদি হরমুজ প্রণালী বা মার্কিন মিত্রদের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়, তাহলে সব ধরনের সামরিক বিকল্প এখনও টেবিলে রয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে, টানা হামলা ইরানকে দুর্বল করার বদলে দেশটিকে আরও ঐক্যবদ্ধ করছে। তাই বড় ধরনের নতুন অভিযান প্রত্যাশিত ফল নাও দিতে পারে। তবে হামলা থামলেও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ এখনও পুরোপুরি সরেনি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে যখন আন্তর্জাতিক মহলে চলছে নানা উদ্যোগ, তখন আলোচনায় আসছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। সংঘাতের প্রভাব যেন এই জলপথে না পড়ে এবং নৌযান চলাচল নিরাপদ থাকে, তা নিয়ে ইরানের সঙ্গে বৈঠকে বসেছে ওমান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্র মন্ত্রীরা হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। আলোচনায় হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি প্রণালীর উপকূলবর্তী 2 দেশের সার্বভৌমত্ব অধিকার কিভাবে সম্মান করা যায় তা নিয়েও মতবিনিময় করেন 2 দেশের কর্মকর্তারা। বাঘাই বলেন, আলোচনা ছিল ফলপ্রসূ, তবে বিষয়টি নিয়ে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আরও আলোচনা চলছে। এদিকে বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে স্বাভাবিকভাবেই নৌযান চলাচল করছে। প্রায় 1 মাসের টানা বিক্ষোভ,
একাধিক দফা বৈঠক এবং দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাসের পর অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠন। সিজেপির দাবি, তাদের উত্থাপিত 3টি প্রধান দাবির সবকটি সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার নিশ্চয়তা। পাশাপাশি নিট প্রশ্নফাঁস সংক্রান্ত ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আমাদের প্রথম দাবি পূরণ হয়েছে। সরকার বাকি দাবিগুলোর বিষয়েও লিখিত নিশ্চয়তা দিতে সম্মত হয়েছে। সংগঠনের আরেক নেতা সৌরভ দাস জানান, শুধু দিল্লি নয়, বিজেপি শাসিত ও সমর্থিত বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। সরকারের পক্ষ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে লিখিত গ্যারান্টি দেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি। সিজেপির ভাষ্য অনুযায়ী দিল্লিতে দায়ের হওয়া প্রায় 15 থেকে 20টি এফআইআরের তালিকা ইতোমধ্যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্দোলনের সঙ্গে জড়িত কোনো নেতাকর্মী বা সংগঠকের বিরুদ্ধে নতুন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এমন নিশ্চয়তাও তারা লিখিতভাবে